প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের আমি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই অধ্যায়ের প্রথম পাঠটা দেখোনি, আমি তোমাদের একটু অনুরোধ করব কি প্রথম পাঠটা তোমরা একটু দেখে দ্বিতীয় পাঠে চলে এসো। এটা হলো এই অধ্যায়ের দ্বিতীয় পাঠ, পার্ট 2। আমি তোমাদের পার্ট 1 এ আলোচনা করেছিলাম যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। যুক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আমি পার্ট 2 তে সেই অবরোহ আর আরোহ যুক্তির আরো যে ভাগ হয় সেই নিয়ে আমি তোমাদের আলোচনা করব। প্রিয় স্টুডেন্ট, এই যুক্তির ভাগগুলো যদি ঠিকঠাক তোমরা না বোঝো বা না বুঝতে পারো, তাহলে তোমাদের পুরো দর্শনটাই একদম অচল হয়ে পড়বে। মানে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, হ্যাঁ, সেরকম তোমরা কিছু বুঝতে পারবে না। তো এই যুক্তি তোমার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, যেটা ল্যাটিন শব্দ লোগস থেকে এসেছে। সেই লোগস মানে হলো চিন্তা। সুতরাং আমরা বলতে পারি কি যুক্তি শব্দটা যে লোগস, ল্যাটিন শব্দ লোগস থেকে এসেছে, সেই লোগস মানে চিন্তা। সুতরাং যুক্তিবিদ্যা মানে হলো চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। আগের দিন আমি আলোচনা করেছিলাম কি যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা অবরোহ এবং একটা হলো আরোহ। আজকে যদি দর্শনটা ভালো করে জানতে চাও, তাহলে জানতে হবে তোমাদের কি অবরোহ যুক্তির আবার কিছু ভাগ আছে। সেই ভাগগুলো তোমরা যদি না জানো, তাহলে পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারে যে অধ্যায়গুলো আছে সেগুলো বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। দেখো, আমরা অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করব, একটা অমাধ্যম, একটা হলো মাধ্যম। এই অমাধ্যম আর মাধ্যম অবরোহ যুক্তি আমি কোথায় পেলাম না, তো অবরোহ যুক্তিকে আমরা যে সংজ্ঞাটা আছে অবরোহ যুক্তির, সেই সংজ্ঞাকে কেন্দ্র করে অমাধ্যম আর মাধ্যম এই যুক্তিটা ভাগ দুটো আমি পেলাম। তো অবরোহ যুক্তির সংজ্ঞা কি ছিল? এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যখন অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হয়। মেন ব্যাপারটা কিন্তু এক বা একাধিক আশ্রয় বাক্য। তো যখন একটা আশ্রয় বাক্য হয়, একটা, তখন হবে অবরোহ যুক্তি। আর যখন একাধিক মানে দুটো আশ্রয় বাক্য হয়ে যায়, তখন হয়ে যায় কিন্তু মাধ্যম। এটা তোমাদের মাথাতে রাখতে হবে। অবরোহ যুক্তির সংজ্ঞাটা আগে ভালো করে জেনে নাও। পার্ট 1 আমার যে ভিডিওটা আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, তারপরে তুমি চলে এসো কি অবরোহ যুক্তি যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাতে কিন্তু লেখা আছে এক বা একাধিক আশ্রয় বাক্য। যদি একটা আশ্রয় বাক্য হয়ে যায় তাহলে অমাধ্যম অনুমান, আর যদি একাধিক অর্থাৎ দুটো আশ্রয় বাক্য হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সেটা মাধ্যম অনুমান হয়ে যাবে। তো অমাধ্যম অনুমানের সংজ্ঞাটা কি হবে? যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, আর আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হয়, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান 9 প্রকারের। তার মধ্যে আমি তোমাদের আলোচনা করেছি এখানে মাত্র 3 প্রকারের, কারণ তোমাদের সিলেবাসে এই 3 প্রকারই আলোচনা আছে। সেই 3 প্রকারের মধ্যে প্রথম ভাগটার নাম হলো আবর্তন, দ্বিতীয় ভাগটার নাম হলো বিবর্তন, আর 3 নম্বর ভাগটার নাম হলো সমবিবর্তন। বাকি 6খানা জানার দরকারই নেই, ওগুলো সিলেবাসে নেই তোমাদের। এই 3খানা অধ্যায় তোমাদেরকে ভালো করে শিখতে হবে, কেননা তোমাদের পরবর্তী অধ্যায়ে এই 3খানা ভাগ থেকে তোমাদের লজিক মানে যুক্তি তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। এই যে আবর্তন তোমরা যখন করবে, এই আবর্তনও কিন্তু দুটো বচন থাকবে। দুটো বচনের মধ্যে কিন্তু একটা থাকবে আশ্রয় বাক্য আর একটা থাকবে সিদ্ধান্ত। তার মানে সবসময় এই যুক্তিগুলোতে সবসময় আশ্রয় বাক্য একটা থাকবে আর সিদ্ধান্ত একটা থাকবে। তাহলে আবর্তন যেমন একটা উদাহরণ তোমরা নিতেই পারো, সকল মানুষের মরণশীল। যদি এটা এ হয় তাহলে এটার আবর্তন হবে কি কোন কোন মরণশীল জীব হয় মানুষ। এই যে দুটো বচন, তার মধ্যে একটা আশ্রয় বাক্য আর একটা সিদ্ধান্ত। এই আবর্তন সম্পর্কে, বিবর্তন সম্পর্কে, সমবিবর্তন সম্পর্কে তোমরা বিস্তারিত পেয়ে যাবে যখন এই আবর্তন, বিবর্তন ও সমবিবর্তন এই অমাধ্যম নিয়ে একটা তোমাদের সিলেবাসটা খুলে দেখো, একটা অধ্যায় আছে, সেখানে তোমরা পেয়ে যাবে।
তুমি শুধু আজকে বা তোমরা আজকে শুধু জেনে রাখো কি অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, অমাধ্যম আর মাধ্যম। অমাধ্যমে যখন একটি আস্তরে বাক্য থাকে তখন অমাধ্যম হয়, আর যখন দুটি আস্তরে বাক্য থাকে মানে একের অধিক একাধিক তখন সেটা মাধ্যম হয়। অমাধ্যম মানে 9টি ভাগ, তার মধ্যে সিলেবাসে তোমাদের প্রধান 3টে ভাগ আছে, তার মধ্যে একটা হলো আবর্তন, একটা হলো বিবর্তন, একটা হলো সমবিবর্তন। কেননা এই তিনখানা যে আবর্তনের ভাগ, এই তিনখানাতে কিন্তু একটি আস্তরের বাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যায়। এটা মোটামুটি অমাধ্যমের ভাগগুলো হয়ে গেল। এবার চলে এসো মাধ্যম। মাধ্যম অনুমানের সংজ্ঞাটা কি হবে? যখন অবরোহ অনুমানে একাধিক আস্তরের বাক্য থেকে মানে দুটো আস্তরের বাক্য থাকবে। সকল মানুষই মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। রাম হয় মরণশীল এটা সিদ্ধান্ত, আর তার উপরে যে দুটো আস্তরের বাক্য বললাম, সকল মানুষই মরণশীল, রাম হয় মানুষ, এই দুটো আস্তরের বাক্য, ওই জন্য এটা হয়ে গেল মাধ্যম অনুমান। তো যখন কোনো যুক্তিতে তুমি 1 2 3 এই লাস্টেরটা সবসময় সিদ্ধান্ত হয়, এই লাস্টেরটা বাদ দিয়ে যদি একটাই থাকে শুধু, তাহলে সবসময় অমাধ্যম অনুমান হবে। আর যদি দুটো আস্তরের বাক্য থাকে তাহলে কিন্তু মাধ্যম হবে। সবসময় এটা মাথায় রেখে দেবে। এই মাধ্যম অনুমান তোমাদের 3 প্রকারের, তার মধ্যে সিলেবাসে তোমাদের আছে এই দুটো ভাগ। একটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, একটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। ন্যায় কাকে বলে জানো? প্রতিটা যুক্তির সঙ্গে ন্যায় জড়িত আছে। যে যুক্তি 3টি বচন দ্বারা গঠিত হয় সেই যুক্তিকে ন্যায় বলে। 3টে বচন মানে সবসময়তেই লাস্টেরটা সিদ্ধান্ত, প্রথমটা আস্তরের বাক্য, দ্বিতীয়টা আস্তরের বাক্য, মানে দুটো আস্তরের বাক্য। তো যে যুক্তি একাধিক অর্থাৎ দুটি আস্তরের বাক্য নিয়ে গঠিত হয় সেই যুক্তিকে মাধ্যম বলে। প্রাকল্পিক নিরপেক্ষণে একটা মাধ্যম যুক্তি, বৈকল্পিক নিরপেক্ষণে একটা মাধ্যম যুক্তি, দ্বিকল্প একটা মাধ্যমিক যুক্তি। এই তোমার এই ভাগগুলো 3খানা, এই যে ভাগগুলো 3খানার মধ্যে 2খানা সিলেবাসে আছে, এই বিস্তারিত তোমরা পেয়ে যাবে যখন ওই 3 নম্বর আর 4 নম্বর অধ্যায় তোমাদের বিস্তারিত আছে, তখন আমি সেগুলো তোমাদের আলোচনা করে ভিডিওতে আপলোড করে দেব। এইগুলো মোটামুটি হয়ে গেল অবরোহ যুক্তি সম্পর্কে। এবার তোমরা একটু আলোচনা করে দেখো আরোহ যুক্তি। তাহলে আরোহ যুক্তিকে কিন্তু প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকৃত আরোহ অনুমান, আর একটা হলো কিন্তু তথাকথিত আরোহ অনুমান। এই যে তথাকথিত আরোহ অনুমানটা তোমরা দেখছো, এটা কিন্তু একদম সিলেবাসে নেই, অতএব তোমাদের অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। এই প্রকৃত আরোহ অনুমানকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো বৈজ্ঞানিক আরোহ অনুমান, একটা অবৈজ্ঞানিক আরোহ অনুমান, একটা হলো সাদৃশ্যমূলক আরোহ অনুমান। আমি তোমাদের একটু একটু টাচ দিয়ে দেব বিস্তারিত আলোচনা। যখন আমি ওই অধ্যায়টাতে চলে যাব তখন ওই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তোমরা বৈজ্ঞানিক আরোহ অনুমান আর অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক সম্পর্কে একটু জেনে নাও। তার আগে আরোহ অনুমানের যে সংজ্ঞাটা তোমরা পার্ট 1 এ যেটা দেওয়া ছিল আমি বলবো সেটা একটু দেখে আসো। সেখানে এটাই লেখা ছিল কি যে যুক্তিতে 2 বা ততোধিক মানে 2 এর বেশি যখন আস্তরের বাক্য থাকে, আর আস্তরের বাক্য থেকে সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয় না, জাস্ট অনুমিত হয়, আর আস্তরের বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? আরোহ অনুমান। এই আরোহ অনুমানের প্রকৃত আর তথাকথিত দুটো ভাগের মধ্যে সিলেবাসের 3টে ভাগ, এই 3টে ভাগ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তার মধ্যে প্রথম ভাগটা হলো বৈজ্ঞানিক। একটা বৈজ্ঞানিক আরোহ অনুমানের আমি উদাহরণ দিই তোমাদের। যেমন ধরো এরকম থাকলো রাম মানুষ মরণশীল, হ্যাঁ এইরকম থাকো রাম মানুষ মরণশীল, একটা হলো শ্যাম মানুষ মরণশীল, মধু মানুষ মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এইটা সবসময় সিদ্ধান্ত। তার আগে দেখছো তো আমি কিন্তু তোমাদের বাক্যগুলো হয়তো লিখলাম না, কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তাহলে এই যে 3খানা আস্তরের বাক্য, ওই তাহলে 2খানার বেশি তোমার হয়ে গেছে, মানে 2 বা ততোধিক হয়ে গেছে, ওই জন্য এইগুলো আরোহ অনুমান। আর আরোহ অনুমানের এটা হলো বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক আরোহ অনুমান। বৈজ্ঞানিক আরোহ অনুমানের একটা সংজ্ঞা হলো কি যখন প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে যে অনুমান করা হয় সেই অনুমানকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। আর বৈজ্ঞানিক আরোহ অনুমান সুনিশ্চিত হয়। হ্যাঁ, যেমন বলে আমি দিলাম, হ্যাঁ এই উদাহরণটা তোমরা মাথায় রেখে দেবে। এবার অবৈজ্ঞানিক আরোহ অনুমান। অবৈজ্ঞানিক আরোহ অনুমান তোমার কেবল কার্যকরণের উপর নির্ভর করা হবে না, কেবল অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হবে, তখন সেটাকে আমরা বলবো
অবৈজ্ঞানিক আরোহণ অনুমান। যেমন ধরো এখানে আমার একটা কাক দেখলাম কালো, ওখানে আমার একটা কাক দেখলাম কালো, আরেকটা জায়গায় একটা কাক দেখলাম কালো, আমাদের আশ্রয় বাক্যটিতে তিনটে হয়ে গেল। আমরা সিদ্ধান্ত করলাম সকল কাক হয় কালো। সকল কাক কালো না হতে পারে, আমরা যদি অস্ট্রিয়া যাই সেখানে কিন্তু সাদা কাক দেখব। তাহলে অবৈজ্ঞানিক আরোহণ অনুমানকে অপূর্ণ গণনামূলক বলা হয়, কারণ এই অনুমান সবসময় সত্য হয় না, এটা সম্ভাব্য হয়, এটা হতেও পারে না হতে পারে। সাদৃশ্যমূলক আরোহণ অনুমান। সাদৃশ্যমূলক মানে এই সাদৃশ্যমূলক আরোহণ অনুমানের আরেকটা তোমার নাম আছে, এর অপর নাম হলো উপমা যুক্তি। সাদৃশ্যমূলক আরোহণ অনুমান বলতে গিয়ে এর সংজ্ঞা দিতে গিয়ে আমি তোমাদের বলতে পারি, যখন দুটি কি বলবো আর কি, যখন দুটি ব্যক্তি, বস্তু বা ঘটনার মধ্যে কোনো সাদৃশ্যের কথা বলা হবে, যখন কোনো উপমার কথা বলা হবে, তখন সেটাকে বলা হয় সাদৃশ্যমূলক আরোহণ। যেমন আমি বলতে পারি, শিশুর যেমন জন্ম আছে, একটা গাছেরও জন্ম আছে। শিশুর যেমন বৃদ্ধি আছে, তেমনি একটা গাছেরও বৃদ্ধি আছে। সুতরাং শিশুর যেমন প্রাণ আছে, তেমনি একটা গাছেরও প্রাণ আছে। এই যে আমি শিশুর সঙ্গে গাছের যে তুলনা করলাম, সেই তুলনাটা হলো একটা সাদৃশ্যমূলক আরোহণ অনুমান। সাদৃশ্যমূলক আরোহণ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ভালো উপমা, একটা হলো মন্দ উপমা। মানে একটা ভালো সাদৃশ্য, একটা হলো মন্দ সাদৃশ্য। যদি সাদৃশ্যটা সঠিক হয় তাহলে সেটা ভালো উপমা হয়ে যাবে, আর সাদৃশ্যটা যদি সঠিক না হয়, এক কথায় অপ্রাসঙ্গিক হয়ে যায়, তখন সেটা মন্দ উপমা হবে। এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা হবে ওই যখন আমি এই ক্লাসটাতে পৌঁছাবো এইগুলোতে তখন। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই দেখতে পাচ্ছ কি যুক্তির প্রধানত দুটো ভাগ, একটা অবরোহ আরোহ। অবরোহকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছিল, অমাধ্যম আর মাধ্যম। মাধ্যমের 9টা ভাগ, তার মধ্যে সিলেবাসের প্রধান ভাগ আছে 3টে, বিস্তারিত এগুলো আলোচনা তোমাদের হয়ে যাবে। তারপরে মাধ্যম অনুমানের তোমার 3খানা ভাগ, প্রাকল্পিক, বৈকল্পিক আর দ্বিপ্রাকল্পিক। আর আরোহ যুক্তিকে তোমার প্রধানত এখানে দুই ভাগে ভাগ করে যায়, তথাকথিতটা সিলেবাসে নেই, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক। আমি কিন্তু এই যে ভাগগুলো তার উদাহরণটা কিন্তু আমি একটাও লিখে বিস্তারিত বোঝাইনি, কেননা এগুলো সব এক একটা টপিক। এই টপিকে যখন আমি তোমাদের যাব, তখন তোমরা বিস্তারিত এই ক্লাসগুলো বুঝতে পারবে। আমি জাস্ট তোমাদের শুধু একটু টাচ দিলাম। তো প্রিয় স্টুডেন্ট, যদি এই যুক্তি অর্থাৎ লজিক সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে চাও, তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কি বন্ধুদের শেয়ার করবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামী ভিডিও।